হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। স্যার কাউন্সেলিং কবে হবে? কাউন্সেলিংয়ের ডেট কি দেবে? এবছর কি কাউন্সেলিং হবে স্যার? তো তোমরা এসএমএস করে সম্পূর্ণ ইউটিউব ফিড, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ভরে দিয়েছো আমার। বাবা আমি নিজেও ঠিকভাবে জানি না বোর্ড কী করতে চেয়েছে তোমাদের সাথে। 17 নভেম্বর অর্থাৎ আজ থেকে ঠিক 12 দিন আগে তোমাদের রেজাল্ট বেরিয়েছে। আমি গত 2 বছর এই নিয়ে 3 বছর যেকা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আমি কখনো দেখিনি বোর্ডকে যে এতটা ডিলে করতে। অলরেডি প্রতি বছরের তুলনায় এবছর যেকা প্রায় 2 মাস পিছিয়ে গেছে। দু মাস কি 3-3.5 মাস পিছিয়ে গেছে। তার উপর থেকে যেখানে কিনা গত বছর সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে গেছিল, আর 2-3 দিন পর ডিসেম্বর শুরু হবে। তো ক্লাস এখনও শুরু হয়নি। তো তার থেকেও বড় কথা হচ্ছে কাউন্সিলিংয়ের কোনো রকম কোনো চিহ্ন নেই বোর্ডের ওয়েবসাইটে। তো আমি অনেক দিন অপেক্ষা করছিলাম যে কাউন্সিলিংয়ে নোটিশ বেরোক, তারপর সেই নোটিশ নিয়ে করব, বাট না, আমার মনে হয় নোটিশ চেঞ্জ করার জায়গা নেই। আমি 2024, 2023-এ যে নোটিশ চলেছে 2025-এও সেই নোটিশের বেসিসে আমি ট্রাই করছি কাউন্সিলিংয়ে ঠিক কী কী দরকার, কাউন্সিলিংয়ের জন্য কী কী প্রয়োজন, কোন ডকুমেন্ট প্রয়োজন, কী ডিটেলস প্রয়োজন, কত ফেজে হবে, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে থাকছে। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে যদি সঠিক ইনফরমেশন নিতে হয়। কারণ কাউন্সিলিং হচ্ছে তোমাদের এই জেকা বা এমসিএ অ্যাডমিশনের প্রসেসের লাস্ট ফেজ। এই কাউন্সিলিং যদি ভুল করো তাহলে ভালো র্যাঙ্ক করেও কোনো লাভ হবে না। সো আমরা আজকে জেকা 2025 কাউন্সিলিংয়ের সম্পূর্ণ ভিডিও দেখব, এবং এইটা সম্পূর্ণ বেস করে থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024-এর নোটিশের ওপর ডিপেন্ড করে। এটা কিন্তু কেউ মনে করবে না যে 25-এ নোটিশ দিয়েছে, 25-এ এখনও নোটিশ দেয়নি। আজকে 28শে নভেম্বর আমি ভিডিও বানাচ্ছি, আজকের ডেটে অবধি কিন্তু জেকার ওয়েবসাইটে কাউন্সিলিং 2025-এর জন্য কোনো নোটিশ নেই। 2024 সালে যে কাউন্সিলিং হয়েছিল তার আগেও সেম ছিল, 2023-এও তাই হয়েছে। তার বেসিসে আমি আজকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে করে মিনিমাম ডকুমেন্ট তোমরা রেডি করে রাখতে পারো এই ফাঁকা সময়টার মধ্যে। চলো স্টার্ট করি। তোমাদের কাউন্সেলিংকে টোটাল আমরা 3টে ফেজে ভাগ করতে পারি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 বলতে এখানে বোঝাচ্ছে যেখানে সবার প্রথমে একটা রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা ঠিক যেভাবে জেকার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, জেকা এক্সামের ফর্ম ফিল আপ করেছিলে, সেইভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। এখানে বিভিন্ন ডিটেলস দরকার হবে, একাডেমিক ডিটেলস, কী কী ডিটেলস লাগবে আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তারপর তোমরা ফিস পেমেন্ট করবে। গত 2 বছর জেকার কাউন্সিলিংয়ের জন্য 500 টাকা ফিস দিতে হয়েছিল, ফর্ম ফিল আপের জন্য কাউন্সিলিংয়ের পেমেন্ট দিতে হয়েছিল 500 টাকা। এবারও আশা করি 500 টাকা রাখবে, যদি বাড়ায় তাহলে নোটিশে দেখতে পাবে। ওকে, নো ইস্যু। দেন তুমি পাবে চয়েস ফিলিং। চয়েস ফিলিং মানে আমি বলেছিলাম 2025-এর জেকার ইনফরমেশন বুলেটিনে টোটাল 31টা কলেজ আছে। এবার তুমি সমস্ত ডিটেলসের ডকুমেন্ট আপলোড করার পরে ওই 31টা কলেজের মধ্যে যে কলেজে তুমি এলিজেবল সেই কলেজগুলো তোমাকে প্রোভাইড করবে। কেউ 31টার মধ্যে 25টা পাবে, কেউ 20টা পাবে, কেউ 31টাই পাবে, রাইট? লাস্ট হচ্ছে 2 দিনের জন্য কি 1 দিনের জন্য পোর্টাল ওপেন রাখে লক করার, মানে তুমি চয়েস ফিলিংয়ে একাধিকবার এডিট করতে পারো, কিন্তু ফাইনাল একটা টাইম, একটা দিন দিয়ে দেবে, ওই ডেটের মধ্যে তোমাকে লক করতে হবে। সাধারণভাবে গত বছর এই 4টে ফেজ একসাথে বা 4টে স্টেপ, রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, এই 4খানা ফেজ 1 উইকে কমপ্লিট করা হয়েছিল। মেবি 20 থেকে 26 বা 20 থেকে 27 এরকম টাইমের মধ্যে। তো ফেজ 1 করতে 1 উইক টাইম লাগবেই টাইম, কারণ একটা মিনিমাম ফর্ম ফিল আপের টাইম দিতে হয়। আচ্ছা, একটা কথা, ফেজ 1 রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো আমি আপকামিং স্লাইডে বলে দেবো। বাট ফেজ 2 যেটা আছে, ফেজ 2 মানে এই যে তুমি রেজিস্ট্রেশন করে নিলে, চয়েস ফিলিং করে নিলে, দেন চয়েসটাকে লক করলে, তার 1 দিন বা 2 দিন বাদে একটা রেজাল্ট বেরোবে, জেকার কাউন্সেলিং থেকে একটা রেজাল্ট বেরোবে, ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। অর্থাৎ প্রথম রাউন্ডে যে কলেজগুলোর জন্য তুমি এলিজেবল হয়েছো, একটিমাত্র কলেজ নিয়ে তোমাকে একটা রেজাল্ট দেবে। অর্থাৎ মনে করো তুমি 31টা কলেজের মধ্যে 30টা কলেজ এলিজেবল, তুমি 30টা কলেজ তোমার চয়েস অনুযায়ী সাজিয়ে দিয়েছো। কিভাবে সাজাবে তার আমি আলাদা একটা ভিডিও করে দেবো, বাট আপাতত বোঝো। মনে করো তুমি 1, 2, 3, 4, মনে করো জেইউকে প্রথমে রেখেছো, সিইউকে প্রথমে রেখেছো, তারপর কেজিইসি রেখেছো। এটা আমি একটা ডামি এক্সাম্পল ধরছি। পরপর সাজিয়েছো। তার মধ্যে পুরো সেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে ওয়েস্ট বেঙ্গলে, যত স্টুডেন্ট কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ না করলে কিন্তু কাউন্সিলিং হবে না। জেকা এক্সামের ফর্ম ফিল আপ দিয়েছো,
জমা দিয়েছো, টাকা জমা দিয়েছো, দেন এক্সাম দিয়েছো, দেন রেজাল্ট বেরিয়েছে, পিরিয়ড শেষ, কাউন্সিলিংয়ের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্ম ফিল আপে কিন্তু আর কাউন্সিলিং হবে না, কাউন্সিলিংয়ের নতুন নোটিশ আসবে, নতুন ফর্ম ফিল আপ হবে। নেক্সট, মনে করো তুমি পরপর সাজিয়ে সবাই বিভিন্ন রকমভাবে কলেজ সাজাবে, 5,000 7,000 যতজন জায়গা দিয়েছে সবাই কলেজ সাজানোর পরে যার যেটা কলেজ অ্যালগোরিদমে আসবে, এটা কিন্তু কোনো মানুষ করে না, এটা একটা অ্যালগোরিদম, একটা ক্রাইটেরিয়া বানিয়ে দেওয়া হয় বোর্ডের তরফ থেকে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা ডেভেলপার বা ডিজাইনার আছে তারা প্রপার একটা কম্পিউটারাইজ অ্যালগোরিদম তৈরি করে, তার মাধ্যমে কিন্তু তুমি কোনো একটা কলেজ পাবে তোমার লিস্ট বানানো, যেটা চয়েস ফিলিংয়ের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে থেকে। ধরো তুমি সাপোজ হচ্ছে আমি এখানে কেজিইসি থার্ড চয়েসটা তোমার এসছে, তাহলে ফার্স্ট রাউন্ডের রেজাল্টে তোমার বেরোলো কেজিইসি, তুমি কি করলে, তোমাকে সঙ্গে সঙ্গে একটা টাইম দিয়ে দেবে। আর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স, মানে তোমাকে ওয়েবসাইটে অনলাইনের মধ্যে 5,000 টাকা জমা দিতে হবে ডাব্লিউবিজিই বোর্ডকে। এই টাকাটা কিন্তু কোনোভাবে এক্সট্রা টাকা না, এই টাকাটা পরে গিয়ে রিফান্ড করে দেবে যদি তুমি ভর্তি না হও। আর যদি তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নাও কাউন্সিলিংয়ের মাধ্যমে, তাহলে ওই অ্যাডমিশন ফিজের সাথে এই টাকাটা তোমার অ্যাডজাস্ট করে দেবে। সাধারণভাবে গত 2 বছরের রিপোর্ট অনুযায়ী 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হয়। এই 5,000 টাকা দিয়ে তুমি সিটটা ফ্রিজ করলে, করার পরে তুমি কলেজে গেলে, অর্থাৎ যে কলেজে তোমার সিট পড়েছে প্রথম, ধরো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে গেলে, ওখানে গিয়ে তোমাকে এই যে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট, এই সিট অ্যালটমেন্ট লেটারে এর একটা নাম্বার জেনারেট হবে, কাউন্সিল থেকেই দেবে। ওই নাম্বার জেনারেট হওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি ওই কলেজে গিয়ে দেখাবে যে হ্যাঁ আপনাদের কলেজে আমার অ্যালটমেন্ট এসছে। 2-3 দিন টাইম দেয় যে কাজ সেটা করার জন্য। রিপোর্ট করার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ডকুমেন্ট ভেরিফিকেশন, কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে পরের স্লাইডে দেখাচ্ছি। এই ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পরে অ্যাডমিশনের ফেজ আসবে। ওই কলেজেই ওই সময় তুমি ডকুমেন্ট ভেরিফাই করাবে, তখন তোমাকে একটা ফর্ম দেবে। কি ফর্ম দেবে স্যার একটু বলবেন? ফর্মটার মধ্যে কি লেখা থাকবে? ফর্মটার মধ্যে লেখা থাকবে, ওটাকে বলা হয় আপডেশন ফর্ম বা আপডেটিং ফর্ম, কিছু একটা। আপডেট ফর্ম, রাইট? এই ফর্মে তোমার কাছে দুটো অপশন আছে, এখান থেকে তুমি দুখানা অপশন খুলবে তোমার জন্য। ফার্স্ট অপশন আপডেশন ইয়েস, সেকেন্ড অপশন আপডেশন নো। এই যে তুমি ইয়েস দিলে, এই ইয়েস দেবার পেছনে কারণ হচ্ছে লিস্টে তোমার নাম এসেছিল কেজিইসিতে, কিন্তু তোমার র্যাঙ্ক ধরো খুব ভালো হয়েছে, তুমি জানো একটু যদি আমি পরের কাউন্সিলিংয়ে যাই আমি আরও বেটার কলেজ পাবো, সিইউ বা জেইউ পাবো। ফাইন, তুমি বলবে, দেখো প্রথমে ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাবে তোমার, হওয়ার পরে ওই কলেজ অথরিটি, যে কলেজে তুমি ফার্স্ট কাউন্সিলিং করবে, সেই কলেজ অথরিটি তোমাকে অ্যাডমিশন করানোর আগে একটা ফর্ম জমা দিতে বলবে যে আপনি কি আপডেট করাতে চান, আপনার যে সিটটা আমাদের কলেজে এসছে সেই সিটটা কি আপনি আপগ্রেড করাবেন নাকি আমাদের কলেজেই অ্যাডমিশন নেবে। তখন তোমার যদি মনে হয় না আমি কল্যাণী গভর্নমেন্টে অ্যাডমিশন নিয়ে নেবো, এখানে কল্যাণী গভর্নমেন্ট জাস্ট এক্সাম্পল, সাপোজ তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে হেরিটেজ এসছে বা ফার্স্ট কাউন্সিলিংয়ে নারুলা এসছে, তুমি সেই কাউন্সিলিংয়ের কলেজে গেলে, গিয়ে রিপোর্ট করলে, ডকুমেন্ট ভেরিফাই করালে, অ্যাডমিশনের সময় তোমাকে আপডেশন ফর্ম দেবে। এই আপডেট করার সময় তুমি যদি নো করে দাও, তার মানে কিন্তু ওই মুহূর্তে তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে। তুমি আপডেট করার সময় নো করলে মানে তুমি আর চাও না তোমার কলেজের র্যাঙ্কিং ওপর দিকে উঠুক, তুমি চাও প্রথম কাউন্সিলিংয়ে যে কলেজে আমি পেয়েছি সেই কলেজেই ভর্তি হব। আপডেট ফর্মটা নো করে দেবে। আপডেট ফর্মটা ইয়েস করা মানে এটা বোঝায় যে যে কলেজে তুমি চান্স পেলে সেই কলেজটা কিন্তু তোমারই থাকলো। কেন? তুমি একটা পেমেন্ট দিয়েছো 5,000 বা 7,000, বিভিন্ন সময়ে সেটা বোর্ড জানিয়ে দেবে। তুমি যে পেমেন্টটা দিয়েছো ওই পেমেন্টটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, মানে ফার্স্ট কাউন্সিলিংয়ে যে সিট, মানে যে কলেজটা তোমার এসছে, ধরো তোমার বানানো লিস্ট অনুযায়ী 5 নম্বরে, ওই 5 নম্বরের সিটটা ফ্রিজ হয়ে যাবে তোমার জন্য। তুমি আর কেউ আর ওই সিটটা পাবে না, তুমিই ভর্তি হবে ওখানে। কিন্তু ওখান থেকে একটা ভালো অপশান দেয়, কি? আপডেট। আপডেটের অপশানে সবসময় ইয়েস করতে হয়। হ্যাঁ, যদি 1 নম্বর কলেজ তুমি পেয়ে যাও তোমার বানানো লিস্টে, আবারও বলছি তোমার বানানো লিস্টে 1 নম্বর কলেজ তুমি পেয়ে গেছো, তুমি আপডেট করতে পারবে না। কি করে আপডেট করবে? কোথায় যাবে আপডেট করে? তুমি তো ফার্স্ট কলেজে পেয়েছো,
এই জন্য কাউন্সিলিংয়ের লিস্ট বানানো খুব সাবধানে বানাতে হয়। আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো আমার পরের ভিডিওটাই ওটার ওপর হবে, যে কাউন্সিলিংয়ের লিস্ট কী করে বানাবো। অনেককে দেখেছি আমি একটা কনফিউজিং র্যাঙ্ক করেছে। ধরো কেউ র্যাঙ্ক করেছে 400, তার হেরিটেজও হতে পারে, টেকনোমেনও হবে, আইএমও হবে। হেরিটেজ হবে কি না সে শিওর না, কিন্তু সে চাইছে হেরিটেজে ভর্তি হতে। তাকে কেউ একজন ইনফরমেশন দিল যে হেরিটেজ হবে না 400-তে, খুব রিস্ক। ও কি করলো? ও হেরিটেজ সরিয়ে দিল। ও 1-এ টেকনোমেন তুলে দিল, 2-এ নারুলা তুলে দিল, 3-এ আইএম তুলে দিল সাপোজ। তো আমার বক্তব্য হচ্ছে, তুমি কি করে বাদ দিচ্ছ হেরিটেজকে? তুমি তো জানো যে তুমি হেরিটেজের মতো র্যাঙ্ক করতেও পারো বা নাও করতে পারো। কি হবে কাউন্সিলিংয়ে তুমি তো জানো না, তুমি তো ভগবান নও। তাহলে কি করা উচিত স্যার? 1-এ জেইউ রাখা উচিত, কারণ জেইউ সব থেকে বেস্ট কলেজ। তারপর কল্যাণী, তারপর তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী হেরিটেজ রাখো, তারপর নারুলাকে রাখো, গুরু নানককে রাখো, টেকনোকে রাখো, ফাইন। এতে কি হবে? তুমি যদি টেকনোমেন শর্টলেগ পেয়ে যাও, 5 নম্বরে তোমার মনে করো টিএমএসএল আছে, আর 4 নম্বরে তোমার হেরিটেজ আছে, তুমি প্রথম কাউন্সিলিংয়ে টিএমএসএল পেলে, টিএমএসএল অথরিটির কাছে যাও, 5,000 টাকা জমা দিয়ে দিচ্ছ বোর্ডকে, টিএমএসএল অথরিটির কাছে গিয়ে ডকুমেন্টকে ভেরিফাই করাও। ডকুমেন্ট ভেরিফাই করার পরে অ্যাডমিশনের আগে আপডেট ফর্ম দেবে, তোমার ইচ্ছা হেরিটেজে ভর্তি হওয়ার, আপডেট ফর্মে ইয়েস করে দাও। কি হবে স্যার? যদি হেরিটেজ না পাই কি হবে? না পেলে টিএমএসএল এ ভর্তি হবে, সিটটা তো যাচ্ছে না। অর্থাৎ তুমি 30খানা কলেজকে সাজিয়েছো, মনে করো 1, 2, 3, 4 এরকম করতে করতে 30 নম্বর কলেজ তুমি পরপর সাজিয়ে দিয়েছো। প্রথম কাউন্সিলিংয়ে যে কলেজ আসবে কোনোদিনও নাম তার তলার কলেজে যাবে না, সবসময় নাম তার ওপরে যাবে, নাহলে ওটাই থাকবে। এবার যখন তুমি ইয়েস ফর্ম জমা দেবে আপডেশনের জন্য, তখন তোমাকে আবার 2 দিন ওয়েট করাতে হবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। একবার ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে গিয়ে জাস্ট অ্যাডমিশন নেবে, আর কিছু করতে হবে না অ্যাডমিশনের ফিস দিয়ে। আর যে টাকাটা দিয়ে তুমি কাউন্সিলিংয়ের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছো, সেটা তখন মেকআপ করে দেবে। এটা গেল। এবার আসি কি কি ডকুমেন্ট লাগবে। এই হচ্ছে তোমার পুরো কাউন্সিলিং। একদম প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস দিতে হবে, চয়েস ফিল করতে হবে, চয়েস লক করতে হবে, ওয়েট করবে, রেজাল্ট বেরোবে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের। কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেলে, একদম প্রথম রাউন্ডের কাউন্সিলিং যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাকে যে সিটটা দেবে, যে কলেজের লিস্ট দেবে, একটা কলেজ দেবে, সেই কলেজে গিয়ে তোমাকে জমা দিতে হবে ডকুমেন্ট। সমস্ত ডকুমেন্টস ওরা চেক করবে, জমা না, সমস্ত ডকুমেন্টস ওরা চেক করবে। চেক করার পর আপডেশন ফর্ম দেবে। তুমি যদি মনে করো সাপোজ হেরিটেজ পেয়েছি স্যার, বা টিএমএসএলেই ভর্তি হব, আমি স্যার হেরিটেজ চাই না আমার, আমি টিএমএসএলেই ভর্তি হব, আমার পক্ষে টিএমএসএল গুড কলেজ, গো উইথ দ্যাট, টিএমএসএলে ভর্তি হয়ে যাও, আপডেশন নো করে দাও, পড়াশোনা শুরু করে দাও, সিম্পল। এই জন্য বলছি সবসময় কাউন্সিলিং সাবধানে করবে। গত বছর একটি স্টুডেন্ট আমার এখানে কাউন্সিলিং করতে গিয়ে সে খারাপ র্যাঙ্ক করেছে, নিজেই ভেবে নিয়েছে। খারাপ ভালো র্যাঙ্ক তো তুমি জানো না কোনটাকে বলে, তুমি ভর্তি হওয়ার সময় বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ র্যাঙ্ক। তো তুই আগে থেকে নিজে ডিসিশন নিয়েছে, নিয়ে কি করেছে, সে কখন সে 5টা কলেজ দিয়েছে, তার কাউন্সিলিংয়ে নাম আসেনি, ফার্স্ট কাউন্সিলিংয়ে আসেনি, ওয়েট করেছে, সেকেন্ড কাউন্সিলিংও আসেনি, থার্ড কাউন্সিলিং হয় না, বা মব আপ রাউন্ড হয় না এখানে। তো 2টো কাউন্সিলিংয়ে নাম আসেনি আর অপশান নেই কোনো, তার আর কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হতে হবে না। তারপরে গিয়ে অনেক এদিক ওদিক চেষ্টা করে কোনো একটাভাবে সে ভর্তি হতে পেরেছে। সে পুরোটাই প্যারালালি, বুঝতেই পারছো যেভাবে আমরা সেপারেটলি ডিরেক্ট অ্যাডমিশন নিই, সেভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে সে আর ভর্তি হতে পারেনি। ওই জন্য বলছি বাবা, তোমাকে যদি 31টার মধ্যে 25টা, 26টা, 27টা কলেজ দেয়, পরপর সাজিয়ে দাও। অন্ততপক্ষে ফার্স্ট কাউন্সিলিংয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে আপডেট তো করে আসো, সেকেন্ড কাউন্সিলিংয়ে চেঞ্জ করে দেবে ভর্তি হবে কি হবে না পরের বিষয়। ভর্তি না হলে 5,000 টাকা কী করবে? 5,000 টাকা বা 7,000 টাকা যেটা বোর্ড চাইবে, সেই টাকাটা কিছুদিন পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে দেবে। এবার আসি ডকুমেন্টে। ডকুমেন্ট কী কী লাগছে? ফার্স্ট অফ অল, আমি কিন্তু 2024 সালের রিপোর্ট অনুযায়ী এটা করেছি। পুরো এই স্ক্রিনশটটা জেকার ওয়েবসাইট থেকে নেওয়া, এই স্ক্রিনশটটা কিন্তু কোনোভাবে আমার বানানো না। ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেল, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, এইগুলো অ্যাড্রেস দিতে হবে, প্রুফ দিতে হবে, অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে। অ্যাকাডেমিক ডিটেলস মানে হচ্ছে, অ্যাকাডেমিক ডিটেলসে কী আছে? পাসিং স্ট্যাটাস,
ফুল মার্কস অ্যান্ড অবটেন্ড এগ্রিগেট মার্কস ইন কোয়ালিফাইং ইউজি এক্সাম, অর্থাৎ কেউ যদি বিসিএ করো, কেউ যদি বিএসসি করো, তাহলে টোটাল যে নাম্বারটা তুমি পাবে, অনার্স ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র অনার্সের নাম্বার নেবে, কোনো আদার্স মেজর মানে জেনারেল সাবজেক্টের নাম্বার নেবে না। টোটাল গ্র্যাজুয়েশনে তুমি অর্থাৎ বিএসসি বা বিসিএতে তুমি যা পেয়েছো টোটাল নাম্বার দিতে হবে পাস স্ট্যাটাস সমেত। টোটাল বিএসসি বা বিসিএতে বা ইউজিতে তুমি ম্যাথমেটিক্সে কত পেয়েছো সেটা দিতে হবে। ক্লাস 12-এ ওভারঅল কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো, ক্লাস 10-এ ওভারঅল কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো, একাডেমিক ডিটেলসে 6খানা রেজাল্ট ভালো করে আপলোড করতে হবে, সাথে ডিটেলসে ম্যাথ সাবজেক্টগুলো লিখতে হবে, নাম্বার পুট করতে হবে। খুব সাবধানে কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপটা করবে। হাতে সময় নেবে 3 থেকে 4 ঘন্টা, ঠান্ডা মাথায় বসে কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপ করবে প্রপার ইন্টারনেটের মাধ্যমে। ভুল হলে কিন্তু তোমার প্রবলেম হবে। কিসের প্রবলেম হবে? এইখানে ইনফরমেশন যদি ভুল দাও আর ওই সেকেন্ড রাউন্ডে অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের সময় যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার সাথে যদি ম্যাচ না খায়, তাহলে কিন্তু বাবা তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, কাউন্সেলিং ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিশন নেবে না আর। এরকম কিন্তু বহু হয়, ঠিক আছে? কেউ হালকাতে নেবে না বিষয়টাকে, খুব মানে ভালোভাবে ফিল আপ করবে। এবার মেন জিনিসে, তাহলে মেইন জিনিস কি? ডকুমেন্টস অ্যান্ড ডিটেল নিডেড ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট রিপোর্টিং কলেজ। প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যখন তুমি রিপোর্ট করবে কলেজে, কি কি ডকুমেন্ট লাগবে? ফার্স্ট, প্রথমত সমস্ত ডকুমেন্ট আপ টু ডেট হওয়া চাই। যে ডেটে ভেরিফিকেশন হচ্ছে সেই ডেট অবধি হওয়া চাই, আপ টু ডেট, কোনো পুরনো ডকুমেন্ট দিলে হবে না। ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট ইন অ্যাডভান্স, নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেলস। অর্থাৎ তুমি যদি কাউন্সেলিং মিস করে যাও, প্রথম রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করে যাও, তোমার কিন্তু পরের রাউন্ডে নাও আসতে পারে, আসবে না। প্রথম রাউন্ড যেন মিস না করো। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দেয়, অনেকের র্যাঙ্ক অনেক পেছনের দিকে থাকে, 3,500-4,000 যদি র্যাঙ্ক থাকে, তাহলে সে লিস্ট সাজালেও তার কলেজে নাম আসে না, তখন তাকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হয়। সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন সেকেন্ড রাউন্ডে গিয়ে হবে, কিন্তু 99% কেসে ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, কারণ এত সিট আছে 31-35টা কলেজের মধ্যে, কোনো না কোনো কলেজে ছেলে মেয়েদের চান্স হয়ে যায়, ঠিক আছে? তো ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং করার সময় যেদিন রেজাল্ট বেরোবে সেই দিনকে সঙ্গে সঙ্গে যে কলেজের ডিটেলস দেবে, তোমাকে একটা কলেজের ডিটেলস দিয়ে দেবে, সেখানকার ঠিকানা নিয়ে দেবে কাউন্সেলিং, অ্যালটমেন্ট লেটারের মধ্যে সব লেখা থাকবে বোর্ড থেকে। ওর মধ্যে ফোন করে জিজ্ঞাসা করবে, স্যার আমি যেকার ক্যান্ডিডেট 2025-এর, আমি আপনাদের কলেজে চান্স পেয়েছি, ফার্স্ট অ্যালটমেন্টে আপনাদের কলেজের নাম এসছে, কবে যাব, কিভাবে যাব, আর কি কি ডকুমেন্ট নিয়ে যাব, ওরা কিন্তু বলে দেয়। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়, অবশ্যই ফোন করে যাবে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি। অর্থাৎ এখানে টোটাল এই 8টা 9, 10, 11 টোটাল 11 থেকে 12খানা ডকুমেন্টের প্রত্যেকটার অরিজিনাল কপি নিয়ে যাবে, কোনো অরিজিনাল ছাড়া যাবে না। অরিজিনাল কপি নিয়ে যাবে এবং তার সাথে জেরক্স করে একটা করে সেলফ অ্যাটেস্টেড মানে সাইন করে দেবে, তোমার নিজের সাইন। সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সাইন করা। তো আরও একটা করে জেরক্স রাখবে, মিনিমাম 2টো করে জেরক্স রাখবে। বাবা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার এত স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জানাচ্ছি, এই ভুলগুলো কিন্তু করো না। ফার্স্ট যে ডকুমেন্টে লাগবে, অবশ্যই এগুলো সব জানো, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার। প্রথম যে মানে কাউন্সিলিং যখন করবে, অর্থাৎ চয়েস ফিলিং যখন হয়ে যাবে তোমার, তারপর যখন রেজাল্টটা বেরোবে, অর্থাৎ এই ফেজের স্টার্টিংয়ে যে ডকুমেন্টটা তোমাকে দেবে কাউন্সিল, সেই ডকুমেন্টটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যাবে, মাস্ট জেরক্স করে রাখবে। কিন্তু র্যাঙ্ক কার্ড অলরেডি বেরিয়ে গেছে 17 তারিখে, যাদের যে র্যাঙ্ক কার্ডটা আছে সেটা নিয়ে যেতে হবে। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা যে কোনো ভ্যালিড বার্থ সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি থেকে বা বোর্ড স্টেট থেকে যেটা দেয় গভর্নমেন্ট থেকে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের অল সেমিস্টারের মার্কশিট। এটা কিন্তু সবাই ভুল করে। একটা হয় কনসলিডেটেড, পুরো রেজাল্ট একটা মার্কশিটে লেখা থাকে, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, তাও বলবো তারা যত মার্কশিটের সব নিয়ে যাবে। আর যাদের সেমিস্টার ওয়াইজ হয়, ধরো 6টা সেমিস্টারে একটা ডিগ্রি, তাদের বিসিএ 3 ইয়ার্সের 6টা সেমিস্টার, 6খানা রেজাল্টে নিয়ে যাবে, 6খানাই জেরক্স করে নিয়ে যাবে, মাথায় থাকে যেন রেজাল্ট যেন কোনোভাবে মিস না যায়। নেক্সট, WB ডমিসাইল ক্যান্ডিডেট, মোস্ট ইম্পর্টেন্ট, ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই ডমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে আমি পরের স্লাইডে বলছি। এটা কিন্তু 2025-এর জেকার বুলেটিনে কিন্তু দেওয়া আছে,
কাদের কাদের থেকে ডমিসাইল করাবে। সব থেকে ইম্পর্টেন্ট, এই এখন কাউন্সিলিংয়ের নোটিশ বেরোয়নি, এই ওয়ার্কিং টাইমের মধ্যে তোমরা প্লিজ ডমিসাইলটা করে নাও। ডমিসাইল করতে কিন্তু তুমি যে অথরিটির থেকে ডমিসাইল করতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে, রাইট? আর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস যারা এই কোটার মধ্যে পড়ো, এসসি কোটা এসটি কোটা ওবিসি কোটা বা ইডাব্লিউএস কোটার মধ্যে পড়ো, তারা প্লিজ কোটার ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসো। অনেক রকমভাবে তোমরা ডকুমেন্ট ইউজ করো, যে ডকুমেন্টগুলো কিন্তু অনেক জায়গায় ভ্যালিড নয়, ঠিক আছে? মানে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টি লেভেলের কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট ভ্যালিড না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যাম্প দেওয়া বা কোনো অথরিটির সাইন করা ডকুমেন্ট কিন্তু ভ্যালিড। ইনফরমেশন বুলেটিন যেটা আছে 2025 সালের ইনফরমেশন বুলেটিন জেকার, তার মধ্যে কিন্তু সমস্ত অ্যাপেন্ডিক্স 7, 8, 9, 6 পরপর বলা আছে কারা কারা ইম্পর্টেন্ট, কোন কোন কাস্টের জন্য কোন কোন অথরিটির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। নেক্সট, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেট, তাদের কিন্তু প্রপার সার্টিফিকেট চাই। নেক্সট, অল ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ আর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি। লগ-ইন ডিটেলস মোস্ট ইম্পর্টেন্ট, লগ-ইন ডিটেলস, পাসওয়ার্ড, আর যে ফোনটা ইউজ করেছো, যে ফোন নাম্বারটা ইউজ করেছো, সেই ফোন নাম্বার আর সেই ফোনটা কিন্তু নিয়ে যাবে, মাস্ট, ভুলবে না। তুমি ধরো তুমি কোনোভাবে তোমার বাড়ির কারোর ফোন নাম্বার দিয়ে করেছো, তাকে নিয়ে যেতে হবে বা তার ফোন নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। ওখানে গিয়ে কিন্তু তোমাকে যদি ফিরিয়ে দেয় পরের দিন আবার যেতে হবে। অনেকের কলেজ দূরে দূরে পড়ে, তো আমার মনে হয় না, আমি আগে থেকে বলে দিচ্ছি তোমাদের ভুল হওয়া উচিত। নেক্সট, মাস্ট ক্যারি মোবাইল ফোন, এক্ষুনি বললাম কথাটা, আমি এক্ষুনি বললাম, যেখানে ওটিপি রেজিস্ট্রেশন লাগবে। তো এইগুলো হচ্ছে এই 11খানা ডকুমেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। কেউ যদি মিস করো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কাউন্সিলিংয়ের ভেরিফিকেশন করবে না। আবারও বলছি, মিস করবে না। নেক্সট কি আসছে, ডমিসাইল কোথা থেকে হবে? ডমিসাইল হবে মানে কারা কারা এলিজেবল ডমিসাইলের জন্য, বা ডমিসাইল কি? তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এক্সাম, যেটা পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট স্টুডেন্টদের এক্সাম, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের মধ্যে এমসিএ করবে, তো পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া প্রয়োজন, যেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো স্টেটের এক্সাম না, আমাদের বেঙ্গলের এক্সাম। তো সেক্ষেত্রে 2 ধরনের লোক শুধুমাত্র ডমিসাইল পেতে পারে। অনলি দোজ ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হু আর আইদার residing in West Bengal continuously at least for 10 years 31/12/2024 লেখা আছে, এটা হয়ে যাবে 31/12/2025। এই টাইম থেকে লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হয়, ডমিসাইল, অর্থাৎ যে অথরিটির কাছে ডমিসাইল করতে যাবে তাকে বলে দেবে 10 বছরের ডমিসাইল সার্টিফিকেট লাগবে, মানে ওখানে লেখা থাকবে যে লাস্ট 10 ইয়ার্স ধরে ডমিসাইল আছে। আমি কারোর পার্সোনাল ডকুমেন্ট দেখাতে নেই, নাহলে আমি আমার ডমিসাইলটা দেখিয়ে দিতাম। আমার সময়কার এখনও আমি জেরক্স রেখে দিয়েছি, আমি আজ থেকে প্রায় 6 বছর আগে মতো করেছি, আমার কাছে এখনও জেরক্স আছে, বাট ওটা দেখাতে পারবো না, আমি ওরকম দেখাতে নেই ওপেন প্ল্যাটফর্মে। নেক্সট, আরেকটা অপশন আছে, হুজ প্যারেন্ট ইজ অর আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইদিন দ্য স্টেট। হতেই পারে তুমি ছোটোবেলায় হস্টেলের জন্য বা তোমার কলেজ অন্য জায়গায় আছে, তুমি 3 বছর ধরে বা 5 বছর ধরে, ধরো 9, 10, 11, 12 আর গ্র্যাজুয়েশনের 5-7 বছর ধরে তুমি আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল থাকছো, কোনো প্রবলেম নেই, পড়তেই পারো। তোমাকে তোমার বাড়ির লোক যেন পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তোমার প্যারেন্টস যেন পার্মানেন্ট রেসিডেন্ট হয়। নেক্সট, প্রথম ক্ষেত্রে যদি তুমি 10 বছর ধরে থাকো, তাহলে তোমাকে প্রোফর্মা A1 দিতে হবে। প্রোফর্মা A1 যেটা অ্যাপেন্ডিক্সে, এই ফর্মটা কিন্তু ইনফরমেশন বুলেটিনে আছে। আর যদি তুমি সেকেন্ডের হও, অর্থাৎ তোমার প্যারেন্ট যদি থাকে, সেখানে কিন্তু প্রোফর্মা B দিতে হবে। 2 ধরনের প্রোফর্মা আছে, প্রোফর্মা A1 আর প্রোফর্মা B। প্রোফর্মা A1 হচ্ছে তুমি 10 বছর ধরে থাকো, প্রোফর্মা B হচ্ছে তোমার গার্জিয়ান 10 বছর ধরে থাকে, তুমি কোনো কারণে বাইরে থাকো, রাইট? নেক্সট, দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস in original any 2 of voter ID card or Aadhaar card, passport, ration card belonging to his or her parent. The said document must justify that the residential address of parent is in West Bengal. অর্থাৎ তোমার ডকুমেন্ট থাকলে তো হলোই, বা তোমার যারা প্যারেন্টস আছে তাদের দুজনের কোনো না কোনো 2টো ডকুমেন্ট লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে বা রেশন কার্ড লাগবে। ভোটার, আধার, পাসপোর্ট, রেশন কার্ড, এই 4টের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্ট তোমার গার্জেনের থাকতে হবে,
রাইট, যেটাখানে লেখা থাকবে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অ্যাড্রেস যেন পার্মানেন্ট পশ্চিমবঙ্গের হয়, অন্য কোনো স্টেটের হলে হবে না। কারা কারা ইস্যু করতে পারে? কম্পিটেন্ট অথরিটি ইস্যু ডমিসাইল সার্টিফিকেট। কারা কারা ডমিসাইল দিতে পারে, কাদের কাদের কাছে পাওয়ার আছে? প্রথম কথা, যেটা সবার প্রথম কথা, একদম নিচে এখানে পরিষ্কার করে লেখা আছে, domicile certificate issued by any elected people's representative such as municipal commissioner, councillor of municipal corporation, municipality, member of 3-tier panchayat system or GTA MLA or MP, কোনো পলিটিক্যাল লিডার যারা ভোটের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসেন, ধরো আমাদের কাউন্সিলর, আমাদের এমএলএ, আমাদের এমপি যারা আছেন, পলিটিক্যালি যারা এসছে, অর্থাৎ পলিটিক্যালি মানে এক্ষেত্রে আমি বলতে চেয়েছি যারা ইলেক্টেড হয়ে এসছেন, নেতা মন্ত্রী সোকল্ড আমরা যাদের বলি, তাদের কিন্তু কোনো সার্টিফিকেট এখানে কাজে লাগবে না। বিকজ এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, তারা হচ্ছে পিপলস, তারা 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 পিপল রিপ্রেজেন্টেটিভ, তারা মানুষের কাছ থেকে এসছে। কিন্তু এক্ষেত্রে লাগবে হচ্ছে যারা অফিসার। অফিসার কারা? যারা এক্সাম দিয়ে র্যাঙ্ক নিয়ে তবে কোনো একটা পোস্ট হোল্ড করছে গভর্নমেন্টের, যারা গভর্নমেন্টকে চালায় অ্যাকচুয়ালি। তো এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই সেকশনটা। এছাড়া এখানে টোটাল 8খানা সেগমেন্ট দেওয়া আছে, 8খানা পোস্ট দেওয়া আছে, 8 রকমের পোস্ট দেওয়া আছে যাদের কাছ থেকে তুমি সার্টিফিকেট বানাতে পারো। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এসডিও, বিডিও, এনারা তো আইএস অফিসারের পোস্ট, এনারা সাইন করলে এনাফ, আর কিছু প্রশ্ন থাকে না। দেন এসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাবডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আইপিএস, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আইপিএস ডিগ্রি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট of any rank or position in the same concerned district or metropolitan locality or Honorable High Court at Calcutta or Honorable Supreme Court of India, অর্থাৎ Honorable Supreme Court of India New Delhi, Honorable High Court of India, Honorable High Court of Calcutta, কলকাতা হাইকোর্ট যেটা, এবং যত ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ধরো বারাসাত কোর্ট, ব্যারাকপুর কোর্ট, এরকম করে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, সেই কোর্টের যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন তাহলে উনি হচ্ছেন, ওনার কাছে পাওয়ার আছে সার্টিফিকেটটা দেওয়ার। তাহলে কি কি হলো? যে কোনো রকম আইএস এর পোস্ট, বিডিও, এসডিও, ডিএম, এডিএম, এসডিএম যারা যারা আছেন, যে কোনো ধরনের আইপিএস অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ, পুলিশ সাবডিভিশনাল পুলিশ অফিসার, যে কোনো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কর্পোরেশন এরিয়াতে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। যে কোনো কর্পোরেশনে, যেমন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কেএমসি, কেএমসির কমিশনার কিন্তু সাইন করতে পারবে, কেএমসির কমিশনার সাইন করতে পারবে, কেএমসির অ্যাডিশনাল কমিশনার সাইন করতে পারবে, এরকম কর্পোরেশন যেগুলো আছে। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারিয়েট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা কেন্দ্রীয় সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনাদের যে সেক্রেটারি আছেন, অর্থাৎ আমরা চলতি কথা যাদেরকে আমলা বলি, সেই মানে অফিসার র্যাঙ্কের যারা আছেন, তারা গ্রেড এ অফিসার হয় অ্যাকচুয়ালি, তাদের যারা সেক্রেটারি, অর্থাৎ ধরো আমাদের মুখ্য সচিব, যারা সচিব, দেখলাম কি কি দেখলাম আমরা? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কর্পোরেশন এরিয়ার যারা অ্যাডিশনাল কমিশনার আছে, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে হচ্ছে যারা সচিব আছে, এবং এছাড়া ডেপুটি ডিরেক্টর অফ ডিরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গল আর সেন্ট্রাল গভর্নমেন্ট, কালেক্টর অফ কলকাতা, স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউ অফিসার যিনি, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে কোথায় গেলে হবে, অর্থাৎ সম্ভবত এটা জিপিওর পাশে, সম্ভবত এটা জিপিওর পাশে, এক্স্যাক্ট আমার লোকেশন দেখে ঠিক না, ডালহাউসি স্কোয়ার, এটা সম্ভবত 7,01,000, ঠিক আছে? এটা চেক করে নিও, এটা অ্যাড্রেসটা একবার গুগলে ফেলে চেক করে নিও। তো কারা দিতে পারবে এখানে? যারা আইএস অফিসারের হোল্ড করছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, এসডিএম, এরা, সুপার এসপি, এএসপি, ডিএসপি যারা আছেন এখানে, যে কোনো রকম কমিশনার, কমিশনার অফ পুলিশ, কমিশনার অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাই কোর্ট অফ ক্যালকাটা এবং যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, কর্পোরেশন এলাকার যারা কমিশনার হয় এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর্থাৎ সচিব, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যত সচিব আছে, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, যারা সেক্রেটারি, যাদের 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 আন্ডারে কাজ হয় সেক্রেটারি, তারা অবশ্যই গ্রেড এ লেভেলের অফিসার এবং ডেপুটি ডিরেক্টর অফ ডাইরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কালেক্টর অফিস কলকাতা স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউ ডিউটি এরা দিতে পারবে, এরা সার্টিফিকেট দিতে পারবে। তো আমার একটাই বক্তব্য, যারা যারা ডমিসাইল করতে গেছে তারা প্রত্যেক বছর ভোগান্তিতে পড়েছে, একদিন ঘুরিয়েছে, দুদিন ঘুরিয়েছে, তো প্লিজ হাতে সময় নিয়ে যাও, ওয়ার্কিং টাইমে যাও, সকাল সকাল যাও। ধরো সোমবার গেলে সোমবার দিনকে সকালে চলে যাও, 10টা, 10:30, 11টার মধ্যে চলে যাও, দেরি করো না, তবে গিয়ে জমা দাও। হয়তো হতে পারে সেই দিনও দিয়ে দিল বা পরের দিন বা তারপরের দিন, যখন দেবে। তো তোমাকে হাতে সময় নিয়ে যেতে হবে, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন কিন্তু সময় লাগে। ডমিসাইল বানাতে কিন্তু সব থেকে বেশি সময় লাগে, ডমিসাইল করতে সব থেকে বেশি টাইম লাগে, আমি এত দিনের এক্সপিরিয়েন্স দেখে দেখছি। তো ডমিসাইল খুব ইম্পর্ট্যান্ট, ডমিসাইলে অবশ্যই অন্যগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আর সেভাবে কিছু নেই আমার দিক থেকে, যতটুকু বলার আমি বলে দিয়েছি। আমি পরবর্তী ভিডিওতে কাউন্সেলিংয়ের ডিটেলসটা দিয়ে দেবো, যে কী করে তোমরা সাজাবে, কলেজের চয়েস ফিলিংটা কী করে করবে সেটা আমি দিয়ে দেবো। রাইট? থ্যাংক ইউ।